হরে কৃষ্ণ। হরে ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ভক্ত জীবনে এসেছি, আমি কি করে ভক্ত হলাম। কারণ হঠাৎ করে তো আমরা ভক্ত হয়ে যাই না, বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে আমরা ভক্তি জীবনে আসি। কারণ ভক্তি জীবনে আসার পরে আমাদের জীবন অতিবাহিত করি বিভিন্নভাবে। আমরা যারা ভক্ত না তারা ভাবি কি করে আমি ভক্ত হব, কি করে আমি ভোরবেলায় উঠবো, কি করে আমি তিলক করব, কি করে ধুতি পরবো, কি করে কণ্ঠিমালা পরবো, কি করে ষোলমালা জপ করব, কি করে প্রসাদ পাবো, কি করে সাধু সঙ্গ করবো, কি করে সম্ভব এগুলো। তো ধীরে ধীরে আমরা সেই স্টেজে যাই। তো আমাদের মাঝে পেয়েছি শ্রীনিধি শ্রীবাস প্রভুকে। হরে কৃষ্ণ। তিনি আগে একটি ভিডিওতে তার ভক্তি জীবনে আসার বিভিন্ন মাধ্যমগুলো বলেছিলেন। উনি ভালো খেলোয়াড় ছিলেন, ঘরে থাকতে চাইতেন না, ওনার মাকে সাহায্য করতে পারতেন না, ওনার বাবা বাইরে কাজ করতেন। যখন ওনার বাবা ঘরে আসতেন ওনার মা অনেক ধরনের কমপ্লেন জানাতেন ওনার সম্বন্ধে, বাবা খুব রাগান্বিত ছিলেন। তারপরে ধীরে ধীরে উনি ইসকনের বিভিন্ন ভগবত দর্শন বই এবং হরেকৃষ্ণ সংগীত সমাচার দেখতে পান, একটা সন্ধ্যারতির কীর্তনের ক্যাসেট দেখতে পান। সেভাবে উনি মন থেকে মায়াপুরকে এমনভাবে ভালোবেসে ফেলেন, তিনি ইসকনে আসতে চেয়েছেন কিন্তু ইসকন নামটা জানেন না। তো তিনি কিভাবে মায়াপুরে এসেছেন সেটা একটা ভিডিওতে আপনারা দেখেছেন। এখন উনি যখন এসলেন তখন 15 বছর বয়স। 15 বছরে ইসকন তাকে নতুন ভক্ত হিসাবে গ্রহণ করবে না। তিনি বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে গিয়ে তিনি কি স্ট্রাগল করলেন, আজকের পর্বে আমরা সেই কথাগুলো শুনবো আমাদের শ্রীনিধি শ্রীবাস শ্রীমুখ থেকে। প্রভু আপনি যদি বলেন। হরে কৃষ্ণ। তো আমি যখন বাড়িতে থাকাকালীন আগে আমরা শুনেছি কিছুটা। তো যখন আমি বাড়িতে ফিরে আসি, বিভিন্ন জায়গায় কাজ করছিলাম, করতে করতে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে যেটা মুখ্যভাবে বেশি, যে আমি যে শিক্ষাগুরুর মাধ্যমে ভক্তি জীবনে এসেছিলাম, তো ওনাকে আগে আমি সাহায্য করতে চেষ্টা করতাম প্রচারে, বিভিন্ন জায়গায় ক্লাস শুরু করতে, বিভিন্ন অনুষ্ঠানে যেতে। তো আমি একদিন হঠাৎ শুনলাম যে প্রভু অনেক দূরে দূরে প্রচারে যাচ্ছেন, একা একা যাচ্ছেন, ওনাকে সঙ্গে কেউ যেতে পারছে না, মানে লোকাল ভক্ত কেউ নেই, সাথে নেই। তো এটা আমাকে খুব একটা বড়, এবং আমি একটা অজুহাত পেলাম বাবাকে বলার মতো, যে আমি এখানে যত পয়সা রোজগার করছি বা ইনকাম করছি, এর থেকে আমি দোকানে থাকলে বেশি ইনকাম হবে। তুমি একটা লোক রাখছো আলাদা করে, তার পিছনে আমার বেতনের থেকে বেশি তাকে দিতে হচ্ছে। তো সেই জায়গায় আমি থাকলে তার আমার কাঁচা পয়সা, বিশ্বস্ততাটা বজায় থাকবে, মানে ক্যাশে কাউকে বসাতে হবে না, এটা বড় বড় অ্যামাউন্টের। তো আমি অনেক হেল্প করতে পারবো। তো বাবা ফাইন্যান্সের দিকে তো রাজি ছিল, কিন্তু ওনার মনে একটা ভয় ছিল যে এসে এখানে আবার উৎপাত করবে, মানে আবার ভক্তি জীবনে এদিক ওদিক করবে, ভয় ছিল। হ্যাঁ, পাশাপাশি সাধুদের আসা যাওয়া দেখছি সোদপুর বাজারে। তো এই জন্যে একটা গড় রাজি ছিল, মানে কি ফুলে রাজি হচ্ছিল না। তো আমি দেখলাম যে নীরবতা সম্মতির লক্ষণ। তো সেই বুঝে আমি একটা কাজটা ছেড়ে দিয়ে চলে আসলাম। আচ্ছা, নিজেদের ফলের দোকান। তো ওখানে চলে এসেছি। প্রথম বাবাকে খুব টাইম দিয়েছি, সময় মতো যাচ্ছি আসছি, যেটা স্বাভাবিক হয় আর কি, সন্দেহ যাতে না করে। তো এইভাবে প্রভুকে অনেক প্রোগ্রামে হেল্প করছি। প্রভু মাঝে মাঝে প্রোগ্রামের সময় প্রোগ্রাম করে, তারপর আবার মায়াপুরে ফিরে আসেন। আপনি যখন হেল্প করছেন তখন দোকানে বসতে হচ্ছে না? সেই টাইমটা সন্ধ্যা আরতির টাইম, সন্ধ্যায় আমি বাবাকে ছেড়ে দিই সকালের টাইমটা। আচ্ছা। আর সন্ধ্যার পর থেকে আমার হাতে সময়টা। আচ্ছা। সন্ধ্যার পরে গিয়ে প্রোগ্রাম করছি। মানে তখন আপনি আপনার বাবার দোকানে থাকে, আপনি তখন রেস্ট নেন, সেই রেস্টের টাইমটা প্রভুকে হেল্প করতে থাকছি, প্রভুর সঙ্গে গিয়ে সময় কাটাচ্ছি। ভগবান বলছেন দাদা তুমি বুদ্ধি যোগাও, ভগবান বুদ্ধি দেন, আপনি কিভাবে এটাকে ম্যানেজ করলেন? কিভাবে তো এইভাবে চলছে। এবং এর মধ্যে আমার একটা খুব স্মরণীয় ঘটনা, মানে যেগুলো ভক্তি তো করছি, কিন্তু ভগবানের উপরই যে শরণাগতি বা যে বিশ্বাস যে আমাকে বিপদে রক্ষা করবে, এইগুলো ছোট ছোট আমি অনেক মানে উপলব্ধি পাচ্ছি। ছোট ছোট বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট, বিভিন্ন প্রকার ঘটনা থেকে আমি বেঁচে যাচ্ছি। আমি নিজে, আর তখন আমার উপলব্ধি হচ্ছে যে এটা ভগবানের কৃপায়, এটা অন্য কেউ হলে এটা এরকম হতে পারতো, এরকম হয়ে যেত। তো তার মধ্যে একটা বড়, মানে আর কি খুব স্মরণ হয় যেটা, সেটা হচ্ছে আমি খেলতে যেতাম
তো খেলাধুলা করতাম। তো তখন ক্রিকেট তো খেলতাম, কিন্তু কোনো কারণে এলাকার ছেলেরা ক্রিকেট আর কেউ খেলছে না। আচ্ছা। আমাকে অনেক দূরে যেতে হবে। হুম, আবার এদিকে দোকানের বাবাকে সময় মতো হুম, দিতে হবে। আর বাবা এতটাই এন্টি ছিল যে ভক্তি জীবনে আর খবর নিত বিভিন্ন জায়গা হুম, থেকে। বাবা বিভিন্ন সোর্স থেকে ফোন করতো। হুম। বন্ধুকে ফোন করতো, আচ্ছা ছেলে এ কোথায় আছে, অনুষ্ঠানে যায় কিনা, কোথায় যাচ্ছে, হ্যাঁ, কোনো সাধুর বাড়ি যাচ্ছে কোনো কিনা। সাধ্য বাড়ি যাচ্ছে কিনা, বাবা খোঁজ নিত। আর হুম, সেই সময় আমার বোন, ও বাবাকে হেল্প করতো। আচ্ছা, হ্যাঁ, আর ওরা এসে, মানে আমি দোকানে থাকতাম, ও এসে মাঝে মাঝে বাবাকে মনে করে দিত যে আজকে মাছ নিতে হবে। আচ্ছা। মানে আমাকে বাজার করতে হতো, আমাকে যেন মাছটা কিনে দিতে হয়, হুম। এইরকম একটা, মানে আমাকে ট্রিক্স করে একটা ফেলে দেওয়ার আপনাকে একটা জায়গায় মানে ভক্তিমূলক বিরোধী কাজগুলো আপনাকে দিয়ে করাতে চাইতো। করাতে চাইতো এরকম বুদ্ধি করে। তো তথাপি প্রেসারে আমি করতে বাধ্য হতাম, করতাম, ইচ্ছা থাকতো না। কিন্তু পরে যখন বিশ্বনাথবাবু, মানে আমার যে শিক্ষাগুরু, উনি আমাদের বাড়ির কাছাকাছি আসলেন, প্রচার করলেন, তারপরে আমার বোন এবং আমার জেঠিমা কিছু পাশাপাশির তারা ভক্তি জীবনের প্রতি প্রভাবিত হয় এবং তারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। তো যেটা আমাকে খুব উৎসাহ দিয়েছিল এবং ভগবানের প্রতি শরণাগত হতে বাধ্য করেছিল এক প্রকার। তো আমি যখন পাশের মাঠে খেলতে গিয়েছি, তখন আমাকে খেলা থেকে উঠিয়ে রেখে দিয়েছে যে তুমি খেলার উপযুক্ত না। আমি তো ফুটবল খেলা তো জানি না, হুম, আর হুম, অতটা আমার মানে শরীরও অতটা হুম। পারমিট করে না। তো উঠিয়ে বসিয়ে দিয়েছে, এক প্রকার অপমান করে সবার সামনে। আপনার তো কাছে খুব খারাপ খুব লেগেছে। খারাপ লেগেছে যে আমাকে সবাই এত ভালোবাসতো, এত হুম, ভালো বলতো, আজকে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে, মাঠে বসে থাকতে হচ্ছে। ঠিক আছে, এ সবাই যায়, আর একটা নেশা যেহেতু, গিয়ে বসে থাকি, হুম। দেখি, একটু ঘুরে চলে আসি। খেলতে না পারলে বসে থাকলে ভালো লাগে। বসে থাকতে ভালো লাগে, সবার খেলা দেখি। তো তারপরে আমি এমনি বাড়ির দোকানে যখন থাকতাম বা কলেজ যেতাম, মানে আইটিআই তো কমপ্লিট হয়নি তখনও, আচ্ছা, চলছে, পড়াশোনা চলছে? পড়াশোনা চলছে অপরদিকে। তো তখন আমি শ্রবণ করতাম ভাগবতম, গৌরকৃষ্ণ মহারাজের ভাগবতম ক্লাস হুম, শ্রবণ করতাম। ওটাও মানে একটা অলৌকিকভাবে এসে গেছে আমার কাছে। আমি জানি না যে এরকম ক্লাস হয় বা হুম, এরকম। একজনকে আমি দিয়েছিলাম যে এই মন্দিরের আরতি কীর্তনগুলো ক্লাস হুম, চিপের হুম। মধ্যে ভরে দেওয়ার জন্য। তো তাকে দিয়েছি। তো উনি বলছে যে আমি কিছু ভালো জিনিসও দিয়ে দিয়েছি, ক্লাস দিয়ে দিয়েছি। ভাগবত সপ্তাহ হ্যাঁ, ভাগবত সপ্তাহ। তো আমি বলছি, না আমার ওগুলো লাগবে না। লাগবে বলছে, না। না একবার শুনে দেখুন একবার না। শোনো। তো আমি ঠিক আছে দিয়েছেন যখন, তো এইগুলো এখন শ্রবণ করতে শুরু হুম। করেছি। এবার শ্রবণ করতে করতে এমন হয়ে গেছে যে ফাঁকা টাইম আর কখনো থাকে না। সবসময় হেডফোনে, কানে মানে লাগানো থাকে লাউড স্পিকারে সবসময়। সবসময় ওগুলো ভগবানের কথা শুনছি, শুনছেন। ভগবানের কথা শুনছি। এমনকি পাশাপাশি কেউ যদি লাউড স্পিকারে শুনতাম, ওরা শুনে শ্লোকের উচ্চারণগুলো শুনে বলতো, মুসলমানদের নামাজ পড়ছো, হ্যাঁ, নামাজ আচ্ছা, শুনছো আচ্ছা। নাকি, হ্যাঁ, এরকম বলতো। আমি হুম। বলছি, না এটা তো ভাগবতম ক্লাস। ভাগবতম ক্লাস। যেহেতু আমাদের বাংলায় হরিনাম পালা কীর্তনের একটা প্রচলন আছে, হুম। সেহেতু মানে গ্রামে ঘরে বাংলায় ভাগবতম সপ্তাহের মানে কোনো মানে হ্যাঁ, বেশিরভাগ প্রচলন প্রচার নেই, নাই। প্রচলন নেই। এরা আমাদের বুঝতে পারেন না। নন বেঙ্গলিদের, নন বেঙ্গলি। হিন্দিভাষী যারা, তারা ভাগবত সপ্তাহ বেশি করে। আমাদের বাঙালিতে খুবই কম হয়। হ্যাঁ, হুম, হ্যাঁ। হুম। তো এরকম ভাবে আমি এই ভাগবতম বিষয়ে ওদের পরিচিতি নেই। সেজন্য ওরা পরিচিত নেই। মুসলিমদের ওটাকে বলে উম ওদের একটা প্রবচন টাইপের থাকে, ওয়াজ শরীফ টাইপের কিছু, ওটার হ্যাঁ, সাথে লিঙ্ক হ্যাঁ, করে হ্যাঁ, ফেলেছিল। ওটার সাথে লিঙ্ক করে আমাকে এরকম বলতেন। হুম, তো তখন আমি হেডফোনে শুনতাম যে আমি কারো সামনে চালিয়ে। আরেকটা জিনিস ছিল, নিজেকে একটু প্রতিষ্ঠিত, কেউ সম্মান পাওয়ার একটা আশা সব ছিল। এটা এইজন্য অনেক সময় যে আমি একটা এরকম ভাবনা থাকতো। তো তখন এই শ্রবণ করতে করতে আমি একটা প্রসঙ্গ পেলাম, যেটা হচ্ছে বামন দ্বাদশী উপলক্ষে বলি বামন চরিত্র। বলি বাবার চরিত্র। এবং ওই চরিত্রের মহিমাতে আমি শুনলাম যে এই প্রসঙ্গ যিনি শ্রবণ করেন, নিষ্ঠা সহকারে শ্রবণ করেন, তো তিনি কীর্তি, যশ, বিজয় লাভ করেন। যেটা আপনার অভাব ছিল। যেটার অভাব ছিল, যে আমি এটাকে লাগাচ্ছি যে আমার খেলায় আমায় বসিয়ে দিচ্ছি, হুম, এখানে আমাকে কীর্তি লাভ করতে হবে, যশ নিতে হবে, এখানে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তো এখন আমি যাওয়ার আগে আমি ওই ক্লাসটা নোট করে রেখেছি যে কত নম্বর ক্লাসের কত মিনিট থেকে কত মিনিট এই প্রসঙ্গটা হয়েছে। হ্যাঁ, ওই প্রশ্নটা শুনে তারপরে আপনি শুনে যাবেন, আমি যাবো মাঠে খেলতে। যাবেন। হুম, হ্যাঁ, তো এইরকম নিয়ে আমি ওটাকে যাওয়ার আগে দুপুরে শুনে যাচ্ছি। হুম। আর ওইটা নোট করা ছিল, কোনো বিশেষ ম্যাচ হলে আমি আগেই শুনে যাবো ওটা। আচ্ছা। এরকম আমার স্মরণীয় দুটো ঘটনা আছে। তো শুনে গেছি। তো সেই দিনই অলৌকিকভাবে হঠাৎভাবে ওদের যে একজন গোলকিপার, তিনি আসেননি খেলতে। তো তখন কাউকে পাচ্ছে না, আমাকে ডেকেছে। প্লেয়ার সিলেকশনে প্লেয়ার আপনার নাম সিলেকশন আমাকে এসেছে। ডেকেছে যে, "আয়, তুমি আসো, তুমি আসো।"
আমাকে নামিয়েছে, এখন আমাকে সুযোগ দিয়েছে, এটাই বড় সৌভাগ্য। হুম। আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, যা করতে বলবে আমি করব, মাঠে খেলতে হবে, মাঠে বড় খেলতে কথা। হবে বাস। তো এইভাবে মাঠে নেমেছি। তো প্রথম দিনই আমাকে গোলকিপারে রেখেছে, রাখার পরেই যখন একটা শট নিয়েছে, আমি মানে বলের দিকে লক্ষ্য, ডাইভ দিয়ে বলটাকে আটকে দিয়েছি। তো যেই মানে ডাইভ দিয়ে বলটাকে আটকেছি, উনি খালি আমায় দেখছে যে আমার অ্যাটিটিউডটা, যে হাত ছেড়ে যাবে না হাত ভাঙবে, এগুলোর কোনো এনার চিন্তা কোনো নেই। ভ্রুক্ষেপ নাই, ইনি হুম। পুরো একদম জান প্রাণ দিয়ে লাগিয়ে দিয়েছেন। তো কোচ ওইখান থেকেই যিনি আমাদেরকে গাইড করেন, উনি আমাকে বেছে নিয়েছে যে এর মধ্যে জোশ আছে কিছু, মানে একে দিয়ে করানো যাবে। হুম। তো তখন থেকে আমাকে কাঁধে হাত দিয়ে পাশে বসে বলতেন এই ব্যায়ামটা করো। অন্যদেরকে অন্য ব্যায়াম করাতেন, আমাকে অন্যরকম ব্যায়াম হুম। করাতেন, স্ট্রেচিং করাতেন, এরকম স্পেশাল কিছু স্পেশাল। ট্রিটমেন্ট দিচ্ছে হ্যাঁ, আপনাকে। তো এইগুলো দেখে দেখে আমি মানে আমার ভেতরে একটা উপলব্ধি হলো যে আমি এই ভাগবতমের যে মহিমা, এটা স্পেশাল। হুম। আমি ড্রাইভ দিয়েছি, হুম। আমি বল ধরেছি, এটার কোনো হুম। স্পেশালিটি নেই। আমি এটা শুনেছি, এইটার জন্য এটার এত এটার গুরুত্ব। না এফেক্ট। এবং এরপরে একটা ম্যাচ হয়েছে আমাদের পাশাপাশি অন্যান্য গ্রামের সঙ্গে যেরকম হুম। হয় ছোটোখাটো। তো তাতে একটা বিরাট একটা প্রভাব মানে আমি রেখেছি, মানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে হয়েছে। হুম। এমনকি টাই ব্রেকারে সেখানে আমি 3টে-4টে সেভ করে সেভ করে ম্যাচ দিয়েছেন। বাঁচিয়েছি। হ্যাঁ, হুম। তো কিন্তু আমি আপনি কিন্তু প্রফেশনালি ফুটবল খেলোয়াড় না, না। ফুটবল আমি আপনি খেলি না। ক্রিকেট খেলোয়াড়। আমি ক্রিকেট খেলতাম। আমি হুম। ছোটবেলা থেকে ক্রিকেটার। ক্রিকেট খেলেন। ফুটবল এই ২ মাস ১ মাস শুরু হয়েছে। হুম। তো এখানে আমি বারবার আর ওই ক্লাসটা শুনে আমি যেতাম। ওই প্রসঙ্গ বলি, বামনদেবের মাহাত্ম্য, ওইটা শ্রবণ করে যেতাম। হুম। যেই শ্রবণ ফলে আছে, যিনি শ্রবণ করে যান নিষ্ঠা সহকারে, এইটা এরকম হন। হুম। আমার কাছে বিরাট একটা প্রভাব। কিন্তু আমি এটা অনুভব করেছি যে পরবর্তীতে যে এটা শ্রবণ করে আমাকে ওইখানেই আসক্ত রেখে দেননি। হুম। এমনকি বৈরাগ্য, পরে আমি ওটা থেকে উঠে আসতেও পেরেছি যে আচ্ছা। কন্টিনিউ ওর পিছনে ছুটে যাচ্ছি, হুম। ওটা না, ওটা থেকে বৈরাগ্য হয়ে গেছে। কিছুদিন পরে আর ভালো লাগছে না হুম। খেলতে যেতে, স্বাভাবিকভাবে হুম। খেলতে যেতে, বন্ধু-বান্ধবের সঙ্গে মিশতে, কারোর সঙ্গে কথা বলতে। আমি একদিন প্রভুকে প্রশ্ন করছিলাম যে, "প্রভু, এরকম কেন মনে হচ্ছে?" তো প্রভু তখন মানে ঝড়ের বেগে ২টা শ্লোক বলেছিলেন উপদেশামৃতের, আচ্ছা। যে উৎসাহ নিশ্চয়াধ্যয়জাত, এরকম তত্তৎকর্ম প্রবর্তনাৎ। তত্তৎকর্ম প্রবর্তনাৎ, যে তত্তৎকর্ম যদি কেউ করে যায়, হুম। উদ্দেশ্য হয়তো অন্য কিছু আছে। হুম। যদি যেমন অদিতি মাতার ক্ষেত্রে আছে, হুম। অদিতি মাতা তপস্যা করেছিলেন ইন্দ্রদেবকে মারার মারার জন্য, জন্য। কিন্তু শেষে তার যে পুত্র তাদেরকে ইন্দ্রের সেবায় লাগিয়ে সেবায় দিয়েছিলেন। লাগিয়েছে। তো ভক্তির একটা মাহাত্ম্য কি, হুম। আপনি যদি অন্য বাসনা অন্য বাসনা নিয়ে অকাম বা ভক্তির সর্বকাম মোক্ষকাম মোক্ষ উদারতি। কামোদয়ার্থী কামনা বাসনা নিয়ে হোক, কামনা বাসনা ছাড়া হোক, যদি কেউ হোক, ভক্তি করে ভক্তি করেন, তাহলে তার ভক্তিতেই পরিণত হয় হ্যাঁ, সেই ভক্তি জিনিসটা। দেবেন না। তো এইটা আমি পরে বুঝতে পেরেছি যে আমি কামনা বাসনা নিয়ে শ্রবণ করেছি, কিন্তু পরে আমাকে কামনা বাসনা থেকে এটা মুক্ত মুক্ত করে করে দিয়েছে। দিয়েছে। হুম। তো এইটাতে আমি ভগবানের প্রতি ভরসা, বিশ্বাস আরও মানে বর্ধিত হয়েছে যে আমি আমার অবর্তমানেও ভগবান, আমার পিতামাতা বা আমার পরিবার, আমি যেগুলোর জন্যে ভক্তি করতে বাধাপ্রাপ্ত হচ্ছি, যেগুলো থেকে মানে পূর্ণ ভক্তি, যেটা কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণ শরণাগতি, শরণাগতি কমপ্লিট নয়, শরণাগতির হুম। অনুশীলনে ব্যাঘাত পাচ্ছি। তো সেটা আমি মনে হয় পারবো। একটা পয়েন্ট আমি পেলাম। নেক্সট আরেকবার হতো কি, এই সময় বাড়িতে থাকাকালীন যত দিন যাচ্ছে তত মানে আমার ভক্তির বাধাটা যেন ক্রমাগত বেড়ে যাচ্ছে। বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, যেহেতু আমি চাকরি ছেড়ে এসেছি বা তারা অনেক টাকা খরচ করে পড়াশোনা করিয়েছেন, তো বাধা বেড়ে যাচ্ছে, আমি এটা ফিল করছি। কিন্তু একদিকে আমার বোন খুব ভক্তিতে আরো প্রগাঢ় হচ্ছে, আমি এটা আচ্ছা। লক্ষ্য করছি। আমার যেই বোন, বোন আপনাকে দিয়ে মাছ বাজার করাতেন, হ্যাঁ, বাজার সেই বোন করি। এখন আস্তে ধীরে, ধীরে পরিবর্তন হচ্ছে। এমনকি উনার কাছে ফোন থাকতো, উনি তখন 10 এ পড়ছে, ক্লাস 10 এ। একটু দূরে পড়তে যেতেন, বাবা উনাকে একটা ছোট ফোন দিয়েছিলেন। তো ফোনে উনি খবর দিতেন, দাদা কোথায় গেছে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা ফোন করতো, বাবার স্পাই। বাবা স্পাই। ও ফোন করে বলে দিত যে, আমি বলে দিতাম যে যেন না বলা হয়। হুম। কিন্তু ও বলে ও দিত। বলে দিত, সত্যিটা বলে দিত। সত্যিটা বলে দিত যে, ও তো বাড়িতে দাদা তো নেই, ওখানে আছে। দাদা ওখানে আছে, কোথায় গেছে? তো এইভাবে আমি কিছুটা ফিল করেছিলাম। কিন্তু আমার বাড়ির কাছাকাছি শিক্ষাগুরু যখন ক্লাস শুরু করেন, হুম। ওদেরকে ১ বার নিয়ে যায়, ২ বার নিয়ে যায়। তারপরে ও খুব পরিবর্তন হয়ে যায়। আচ্ছা। এমনকি এমনকি আমার মানে আমার পরিপূরক হিসেবে কাজ করতে, মানে এতটা হুম। যেকোনো প্রভুদের ক্লাস অন্যদেরকে গিয়ে বলা, হ্যাঁ, প্রিচিং হ্যাঁ। করা,
অনেকটা অ্যাক্টিভ। কারণ প্রভু তো এসে ক্লাস নেবে, সবাইকে তো ডাকাডাকি করা, হ্যাঁ, কখন ডাকাডাকি করা, আসতে কখন হবে, আসতে হবে, বসতে হবে, সবাইকে অ্যারেঞ্জমেন্ট গুলো আপনার বোন তখন শুরু আমার বোন করেছে। করে দিই। যেটা আমি করতাম ওটা আমার বোন করতে হুম। শুরু করতো। তো তখন এর মধ্যে আরেকটা ঘটনা হয়েছে যে আমাদের বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে আমাকে যিনি ১ম জপ ব্যাগ দেন এবং গ্লাস ভরে দেন, যে প্রভু মানে আ সলিল মাস্টারমশাই মহাশয় বলা আচ্ছা। হয়। তো উনার বাড়িতে আমি একদিন গিয়েছিলাম। উনার বাড়িতে প্রভু থাকতেন আসলে রাত্রিতে। তো ওখানে থাকতে, থাকতে কথা বলতে, বলতে অনেক রাত্রি হয়ে গেছে। প্রায় ১০টা বেজে গেছে। 10টা। তো আমি যখন সলিলবাবু মাস্টারমশাই বাড়ি থেকে আমার বাড়ি ফিরে যাব, তো ওই জায়গায় একটা মোড় মাথা পড়ে। হুম। মানে দোকান আছে। ওই বাজারেই আমাদের দোকান। তো দোকান ছিল। তো যখন আমি মোড় মাথায় আসবো, তখন কেউ না কেউ দেখে ফেলবে। দেখে ফেলে, আমি আগে এটার ভুক্তভোগী আরকি। দেখে ফেলে আর সেই দোকানে গিয়ে খবরটা বলে দেয় বাবাকে। বাবাকে বলে। আর বাবা ওরকম স্পাই ছাড়া আছে আরকি। হুম। যে ছেলেটা এদিক ওদিক ওখানে ওখানে যায়, তোমরা দেখলে বলবে, খবর রাখবে। তো এরকম কেউ না কেউ বলে দেয়। তো আমার এটা একটা ভয় ছিল। যে আমি যদি রাত ১০টা বেজেছে, ১০টার সময় যদি দেখে আমি ৬টায় দোকান থেকে বেরিয়ে গেছি, হুম। ১০টা পর্যন্ত বাজারে আছি, বাইরে আছি। কোথায় আছি, কি ধারা? তো আমার বড় বিপদ হবে। তো আমি ঠিক করলাম একটা ভেতরের রাস্তা আছে, আচ্ছা। শর্টকাট রুট। কিন্তু রুটটা একটু ভয়ঙ্কর আরকি। ভয়ঙ্কর বলতে এরকম, ওখানে একটা বড় শ্মশান আছে। ও। আর ওই জায়গাটা খুব ঝোপঝাড়, জঙ্গল। দিনের বেলায় যেতে ভয় লাগে। হুম। আমি যখন স্কুল যেতাম ক্লাস 8 পর্যন্ত ওখানে আমি কখনো যেতাম না ওইটা দিয়ে। দূর দিয়ে ঘুরে যেতাম। এত ভয় লাগতো ওই জায়গাটা। মানে ঝোপঝাড় জঙ্গল, আর কেউ বলতো ওখানে একটা মানে মহারাজ শাসনের পাশে একটা জায়গা আছে। একটা উঁচু মাটি জায়গা আছে। একটা ত্রিশূল পোতা আছে। আচ্ছা। তো ওর নিচে নাকি একটা মরদেহ আছে এরকম। ও। তো এইগুলো শোনার পরে আরো ভয় লাগতো। কিন্তু এই ভয়টার থেকে এইদিকে বাবার ভয়টা আরো বেশি হয়ে বেশি গেছে। ভয়। হুম। যে ওটা হয় হবে, কিন্তু বাবা দেখে ফেললে আরো বড় হুম। তুলকালাম হবে। বাড়িতে গিয়ে যে কি করবে, বোন আছে, মা, আবার আমি, তো সমস্যা। তো তখন আমি ঠিক করলাম যে আমি এটা দিয়েই যাব। আর সঙ্গে লাইটও নেই। সঙ্গে লাইট নেই কোনো, অন্ধকারেই যেতে হবে। কিন্তু মনে কিরকম একটা উৎসাহ, যাবো না, যাবো না, যাবো না, যাবো না, এরকম ভাবতে ভাবতে চলেই এসেছি হাফ রাস্তা। ভাবতে আমি যাই, যা হয় হবে, ভগবান আছে দেখবে। তো মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলছি। আর যখন বেশি ভয় লাগছে, জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব। এবার হয়েছে কি, আসছি আর এত অন্ধকার, রাস্তাটা আমার জানা আছে হুম। যে কতটা যাওয়ার পরে কতটা টার্ন নিতে হবে কোন দিক থেকে। তো আসছি, তো আমি একটু আগে টার্নটা নিয়ে নিয়েছি। ও। রাস্তায় কোনো উঁচু খাঁজু নেই, কিন্তু মানে একটু বাঁশ ঝোপঝাড়, পাতা আড়ে আছে। হেঁটে? হ্যাঁ, না সাইকেলে আছি। সাইকেলে এর জন্য। এবার সাইকেলে উঠে যেই আমি টার্নটা নিয়েছি, এবার পাতার উপর দিয়ে চলছে গাড়িটা, খড় 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 করে। আমি বুঝতে পেরেছি যে আমার সাইকেলটা মানে মূল রাস্তা থেকে হ্যাঁ, আগে চলে এসছে। হ্যাঁ আগে চলেছে। আর রাস্তাটা সরল আর কি, হুম, হুম। কিন্তু খুব পাতা পড়ে থাকে, পাতা। বাঁশ বাগান হুম। তো পাতা পাতার আছে। উপর দিয়ে যাওয়া হচ্ছে বলে শব্দ হচ্ছে। হ্যাঁ, এবার যেই এরকম সরসর আওয়াজ হয়েছে, পাশাপাশি যত কুকুর ছিল, ও। ওই এলাকায় প্রচুর কুকুর আছে। আর ওই জায়গাটাকে মানে ওখানে অনেক মাংসর দোকান আছে। ও। এই জন্য ওখানকার কুকুর অনেক, এক প্রকার মানে খুব ভয়ঙ্কর, হিংস্র। তো এরকম ৮ থেকে ১০টা কুকুর আমি দেখতে পাচ্ছি যে আমাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। আর শুধু চোখগুলো জ্বলছে, আর পাখি অন্ধকার। হুম। হয়তো অমাবস্যার রাত ছিল মনে হচ্ছে। আর ওরা ঘাঁ, ঘাঁ এরকম ভয়ঙ্কর গর্জন করছে। তখন আমার হাত পা কাঁপছে। হুম। সাইকেলটা যে ধরে আছি, খুব কষ্ট, নেমেছি পড়েছি সাইকেল থেকে। খুব তখন আমি শুধু এক নামে নৃসিংহদেব, নৃসিংহদেব, হরে কৃষ্ণ, জোরে, জোরে নৃসিংহদেব আর হরে কৃষ্ণ, এই দুটো। পুরো হরে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে না। হুম। হরে কৃষ্ণ, নৃসিংহদেব। এরকম ভয়ানক। তো ওই পরিস্থিতি আছি। আমি দেখছি যে ওরা স্টপ হয়ে গেছে। আচ্ছা। আমি হাঁটছি না, হুম। স্টপ হয়ে গেছে। যখন স্টপ হয়ে গেছে তখন আমি ভাবছি তার মানে কিছু একটা প্রভাব হয়েছে। আচ্ছা। এবার আমি আস্তে, আস্তে হাঁটতে শুরু করি। হুম। জয় নৃসিংহদেব জোরে, জোরে চিৎকার করছি আর আস্তে, আস্তে আগাচ্ছি। চিৎকার করছি, আগাচ্ছি। আর ওরাও আমার সমানে, সমানে আগিয়ে আসছে। হুম। ওরা পিছন থেকে? পিছন থেকে হুম। আগিয়ে আসছে, আগিয়ে আসছে। কোনোভাবে আমি মেন রোডে উঠেছি, ওই রোডটা পার করে। উঠে সাইকেলে যখন উঠেছি, কিছুটা চালিয়ে যাওয়ার পরে আমি সাইকেলটা স্টপ করেছি। হুম। তখন দেখছি পিছনে, দেখছি ৮টা ১০টা কুকুর একবারে মানে আমার দিকে আগিয়ে এসে এবার ভুক, ভুক করে আওয়াজ করছে। তো এই ধরনের কিছু ঘটনা, মানে এই ঘটনাটা আমাকে ভীষণ ছাপ দিয়েছে। আর যখন এটা মনে পড়তো আমার বুকটা ধড় ধড় করে উঠতো। হুম। মানে ওই সিচুয়েশনটা ব্রেনে এত সেট আপ হয়েছিল যে কয়েকদিন আমার আতঙ্ক মানে একটা ছিল।
যদি এমনকি না ডাকতাম নৃসিংহদেবকে তাহলে কি হ্যাঁ হতো? কি হতো মানে কুকুরের পেটে চলে যেতাম। কুকুরের না কমসে কম তো একটা ভয়ঙ্কর ঘটনা, হ্যাঁ। অতগুলো কুকুর আমি জানি না কি হতো। হুম। তো ওই সময় থেকে একটা হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নৃসিংহদেব, তখন নৃসিংহদেবের ভীষণ একটা প্রভাব, এখনও নৃসিংহদেবকে স্মরণে রাখি কোনো জায়গায় যাওয়ার আগে। তো এটা আমাকে খুব প্রভাবিত করেছে যে তারপরে সঠিকভাবে বাড়িতে চলে গেছেন। সঠিকভাবে বাড়ি চলে এসেছি। এই কেউ ঘটনা জানতে পারেনি না, কিছু, না? এই ঘটনা আমি আর পরে কাউকে বলিনি। না, না, আপনার বাবা, আপনি যে এত সময় রাতে ছিলেন বাইরে, আপনি যে 10টার সময় ঘরে ঢুকলেন, দোকানের মাঝখান দিয়ে বা অন্য রাস্তা দিয়ে, বুঝতে পারেননি না, যে আপনি এগুলা এগুলা আর বুঝতে পারেনি বুঝতে বাবা। পারেন। যাই হোক। তো এই ধরনের মানে রিস্ক বিপদ নিয়ে হুম। আসতাম। আর মাঝে মাঝে মায়াপুর আসতাম এইরকম চুরি করে, কলেজ থেকে কলেজ যাওয়ার নাম করে একটু সকালে বেরোতাম, আচ্ছা। বেরিয়ে মায়াপুর চলে আসতাম, এসে আবার ফিরেও যেতাম। তো মাঝে ফোন করতেন, তো তখন বলতাম যে প্রাইভেট পড়ছি, স্পেশাল ট্রেনিং হচ্ছে, ক্লাস করছি, প্র্যাকটিক্যাল ক্লাস করছি, এই জন্য একটু দেরি হচ্ছে। তো এইভাবে মানে একবার সকালে মায়াপুরে আসতেন, হ্যাঁ সব দর্শন টর্শন করে, দর্শন করে, গোশালা ভক্তের সাথে দর্শন দেখা করে করে, তারপর সন্ধ্যার ভিতর চলে যেতেন। সন্ধ্যার ভিতরে বাড়ি চলে যেতাম। হুম। এইভাবে বেশ কয়েকবার হয়েছে, তারপরে তো মানে ধরা পড়েছি স্বাভাবিকই। হুম। তো এইরকম বিভিন্ন রিস্ক বিপদ তার হয়েছে। আর এর মধ্যে আরেকটা স্মরণীয় যেগুলো মানে যে ঘটনাটা, একবার আমি মায়াপুর আসছিলাম আর কি, হুম। অনেকের আসার কথা ছিল। তো হুম। আমার ফোনে শুনতে অসুবিধা হোক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, আমি মায়াপুরে চলে এসেছি। তো আমার শিক্ষাগুরু মায়াপুরে আসতে পারেননি, উনি আটকে ও গেছেন। আচ্ছা। আমাকে ফোন করে বললেন, তো আমি বললাম যে আমি তো পৌঁছে গেছি। তো ওনারা বলছেন তাহলে, আর আমি একা এসেছি। আমি একবার চেষ্টা করেছি নিত্যানন্দ কুটির রুম নেওয়ার জন্য, তো যেহেতু একা এসেছি ওনারা রুম আমাকে দেবে রুম না। দেননি। এবার শিক্ষাগুরুকে আমি 2 বার ফোন করেছি, তখন উনি মনে হয় ক্লাসে ছিলেন, কোনো ক্লাস নিচ্ছিলেন অন্য অন্য এলাকায় আর কি। তো ক্লাস নিচ্ছেন না, তো একটু উনি একটু বিরক্ত হয়েছেন যে তুমি বারবার কেন ফোন করছো। তো তখন আমি মনে হয় ঠিক আছে, আমি একা এসেছি, আমি আর কেন ওনাকে কষ্ট দেবো, আমার একার জন্য ওনাকে কোথায় কোথায় ফোন করতে হবে। ঠিক আছে, আমি শুনেছিলাম যে গৌরাঙ্গ কুটিরে মানে আমাদের যেখানে ভজন কুটির, হুম। ওখানে রাত্রিতে থাকা যায়, ওখানে বসে হরি কৃষ্ণ কীর্তন মানে করে। রাতে থাকার প্ল্যান ছিল, হ্যাঁ রাতে থাকার ঘরে plan। বলে এসেছিলেন। ঘরে বলে এসেছিলাম, মানে সবার সঙ্গে আলোচনা করে সবাই আসছি এরকম একটা আয়োজন হয়েছিল। তো আমি একা এসে গেছি এরকম অবস্থা, এবং আমি ভাবছি যে প্রভুকে আর ফোন করবো না, বলবো যে প্রভু একটা ব্যবস্থা হয়ে গেছে, এই ভেবে এখন 5টা, বিকাল 5টায় এসেছি, 5টা থেকে 8টা পর্যন্ত ঘুরে বেরিয়েছি। আর আমার মনে মনে প্ল্যান আছে যে আমি এই ভজন কুটিরে বসে কীর্তনীয়দের সঙ্গে কীর্তন করে সময়টা পার করে পার দেবো। হয়ে যাবে। তো এবার আমি যখনই 8:30টায় মন্দির বন্ধ হয়েছে ওখানে গিয়ে বসছি, এবার 8:30টার পর 9টা যেই বাজতে যাচ্ছে তখন এবার সিকিউরিটি এসে ডাকছে যে আপনি কোথায় থাকেন, কি করছেন, তো আর কে আছে, সব জিজ্ঞেস করে বলছে এখানে তো থাকা যাবে না। বলছি কীর্তন করছেন তাও হ্যাঁ বলছে। কীর্তন করছি তাও বলছে, নতুন দেখেছে। নতুন দেখছেন। এবার আমাকে বলছেন যে বাইরে যেতে হবে। বলছি আমার তো কোনো যোগাযোগ নেই, আমার প্রভুদের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমার একটা মনে হয়ে গেছে আমি আর প্রভুকে ফোন করবো না, আর হুম। বিরক্ত করবো না। তো প্রভু আমাকে 2বার ফোন করেছে, আমি বললাম যে প্রভু ব্যবস্থা হয়ে গেছে। 8টা পর্যন্ত আমি এরকম বলেছি, আর 9টা 8:30 9টার সময় এরকম পরিস্থিতি। এবার আমি কীভাবে ফোন করি, ফোন করতে পারছি না। তো তখন ভাবলাম যে ঠিক আছে, উনি আমাকে সিকিউরিটি আশ্বাস দিয়েছেন বাইরে অনেকে থাকে, আপনি থেকে যান, ওইভাবেই থাকেন। মানে ওই ভজন কুটিরের পিছনে বা এই সাইডে? মানে গেটের বাইরে আর কি, গেটের বাইরে। গেটের বাইরে, মেইন গেটের বাইরে। মেন আচ্ছা। গেটের বাইরে। তো আমি জানি না উনি কি একটু মানে বেশি সক্রিয় ছিলেন আর কি হুম। আমার প্রতি। তো গেটের বাইরে বের করে দিলাম যে ঠিক আছে, ভগবানের নাম করে একটা রাত্রি তো কেটে যাবে। আর তখন হালকা হালকা শীত পড়েছে। হুম। আমাকে বললেন একটা মর্টিন নিয়ে নেবেন, মশা কামড়াতে পারে। আমি গেটের পাশেই মহাপ্রসাদের দোকান আছে, হুম। 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 ওই জায়গাটায় আছি। তো আর সেরকম অন্য কাউকে দেখছি না, বলছে উনি বললেন যে অনেকেই থাকে। তো ঠিক আছে অনেকেই থাকে, আমিও থেকে যাব, মশারি নেই। তো ওই চাদর নিয়েছি আর 2টো মর্টিন নিয়েছি। তো দেখছি পাশে একটা মাতাজি আছে, উনি একটু মানে উম, মানে মানসিকভাবে বিকলাঙ্গ, মানসিক বিকলাঙ্গ। তো যাই হোক তবুও ওনাকে দেখে আমার একটা ভরসা আছে, আরেকজন তো আছে, হুম। ঠিক আছে যেমনই হোক আরেকজন আছে, আমি একা নয়।
এটা ভরসা আছে, ভরসা আছে। তো একটু করে ঝিমাচ্ছি আর একটু করে জব করছি। এই ঝিমাতে ঝিমাতে রাত্রি 2টা বেজে গেছে। রাত্রি 2টা বেজে গেছে, তখন আমার আর ঘুম আসছে না। আমি যে না 2টা বেজে গেছে, আর ঘুমালে কখন 4:30 বেজে যাবে, আর মঙ্গল আরতি মঙ্গলা অ্যাটেন্ড টিভি হবে শোনা না। হয় না। তো আর ঘুমাবো না, 2টার পরে আর ঘুমাইনি। তো পুরো মেন গেটে কেউ কোথাও নেই, তো একটু তখন অনেক ফাঁকা। এখন বলছে নাকি রাত্রিতে টোটো থাকে, হুম। তখন একদম ফাঁকা। মানে এটা হচ্ছে 2014 এরকম সময়। তো রাস্তায় মাঝামাঝি হাঁটছি হাঁটছি হাঁটছি, জব করছি। তো হঠাৎ আমার গাটা একটু মানে ঝিমুনি দিয়ে উঠছে, মানে একটা ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগছে, তখন চারিদিকে দেখছি। তো আমি দূরে দেখছি একটা মেয়ে আসছে। একটা মেয়ে আসছে, নাইটি পরা আছে। আর আগে তো ভূতের সিনেমা অনেক দেখেছি, ভূতের তো ঠিক সেরকম, মানে হাত দুটো লম্বা এরকম ঝুলছে, হুম। চুলগুলো এলোমেলো ভাবে ঝুলছে, আর ঘাটটা নিচের দিকে হয়ে এরকম ভাবে আসছে। তো আমি দেখে আমার প্রচন্ড ভয় লেগে গেছে যে কেউ কোথাও নেই। এবার আর ওই যে পাগলটা ছিল, পাগলটা ওখানে আর নাই। ও, পাগলটা রাত্রিতে চলে গেছে চলে কোথায়। গেছে। যিনি পাগল মানে মানসিক বিকলাঙ্গ হুম। মাতাজি ছিলেন, তিনি চলে গেছে। ওটা দেখে আমার হরিনামের সাউন্ড আরো বেড়ে গেছে, যে হুম। হরিনামটা জোরে জোরে করি, ওনার কানে গেলে কিছু হতে পারে। দেখে তো মনে হচ্ছে মানুষ ছায়াটা পড়ছে, আর আচ্ছা, খুব স্লো স্লো আসছে। আমি সব লক্ষ্য করছি কেমন ভাবে আসছে, কি ধার। আপনি ওখানে মহাপ্রসাদের পাশেই ওখানে আমি এবার তো আমি হেঁটে হেঁটে জব হাঁটে করছি, হাঁটে করে জব হেঁটে হেঁটে করছেন। জব করছি, তখন হুম। দূর থেকে আসছে। এবার জোরে জোরে হরিনাম করছি, হরে কৃষ্ণ। আর আমি গেটের সাইডে চলে আসছি আস্তে আস্তে, মানে গেট তো চাবি দেওয়া, লক করা। হুম। হুম। আর ও দেখছি এইদিকে আসছে, আর ওনার মতিগতি আমার ঠিক ভালো লাগছে না। সামনে এরকম ভাবে রাত্রিতে, আর সম্পূর্ণ ভূতের সিনেমার মতো মিলে যাচ্ছে ওনার অ্যাটিটিউড। তো তখন আমি জোরে জোরে হরিনাম করছি, যাতে ও শুনতে পায়, ভূত বা যে কেউই হোক না কেন শুনতে পায়। তো আমি দেখছি মেন গেটের হাফের একটু আগিয়েছে, আমি জোরে জোরে হরিনাম করছি, ও সাথে সাথে মাথা ওখানে পড়ে গেল। ওর দিকে আমি আর তাকাইনি শেষের দিকে। পড়ে যাওয়ার পরে আমি দেখছি কি হলো, এটি চিৎকার করে চিৎকার করেছে, পড়ে গেছে। তখন আমি সিকিউরিটি বাবুকে এসে ডাকছি, যে সিকিউরিটি বাবু আসুন আসুন, দেখুন দেখুন কি হয়েছে। উনি একটু বিশ্রামের মতো নিচ্ছিলেন চেয়ারে বসে। তখন উনি বেরিয়ে দেখছে, উনি গেট খুলছেন, ও ভেতর থেকে কি হয়েছে কি ধারা। আমি যদি ওই মাতাজিটা হেঁটে আসছিল, এসে ওখানে পড়ে গেল। তো তখন 3টে বেজে গেছে, 2:30টার পর থেকে 3টে বেজে গেছে। 3টে বাজার পরে উনি ঘন্টা দিয়েছেন। ঘন্টা দেওয়ার পরে উনি চাবি খুলছেন না। উনি দেখছেন দাঁড়াও, কেউ না কেউ আসবে। আমি দেখছি কেউ না কেউ আসবে, মানে আমাকে যিনি বের করে দিয়েছেন উনি চেঞ্জ হয়ে গেছে, উনি নতুন সিকিউরিটি এসেছেন। হ্যাঁ। 9টার পরে মনে হয় চেঞ্জ হয়। তো চেঞ্জ হয়ে নতুন সিকিউরিটি এসেছেন। তো আমাকে উনি চেনেন না। আমি বললাম যে আমি আমাকে বাইরে বের করেছি, আমি বাইরে আছি, আমি রাত্রি থেকে আছি। তো এরকম ঘটনা হইলো। তখন উনি বলছেন কেউ না কেউ আসবে, সবজি বিক্রেতারা আসবে। তখন যখন দু একজন যাওয়া শুরু করেছে, উনি মাতাজিটা ওখানে 10-15 মিনিট পড়ে আছে, পড়েছিল। রাস্তাতে হুম। পড়েছে। আমিও যাচ্ছি না ওনার কাছে, আমি জব করছি। তখন যখন 2-4 জন যাওয়া আসা রাস্তায় সাইকেল নিয়ে শুরু করেছে, উনি বেরিয়ে এসে 2 একজনকে থামিয়ে বলছে, এলাকারই হবে, কাছাকাছি ঘোষপাড়ার। তো বলছে এনাকে চেনেন, মুখে লাইটারে মেরে জল টল দিয়ে। বলছে হ্যাঁ, এইটা তো ওনাদের একটা এলাকার পাশাপাশি বাড়ি মাতাজি। তখন জল টল দিয়ে, এখন ওনার জ্ঞান এসছে, সচেতন হয়েছেন। তখন বলছে আমাকে কি একজন বাড়িতে ডাকলো, তারপরে আমি দরজা খুললাম, তারপরে আমি আর কিছু জানি না। হুম। তো এতটুকু শুনে আমি দেখছি টাইম পার হয়ে যাচ্ছে, আমাকে মঙ্গল আরতি আপনার তো যেতে হবে। মঙ্গলবার যেতে হবে। আমি ওখানে ওইটা ছেড়ে দিয়ে চলে আসলাম, এবার হুম। ওনারা যা কিছু করেন। তো এই ঘটনাটাও আমাকে একটা বিরাট একটা ছাপ দিল, যে হরে কৃষ্ণ মহামন্ত্র এক যে প্রভাব, যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামাভাষাতেও অনেক কার্য হয়। হুম। নামাভাস, তো নামাভাস তো প্রত্যেকটা শব্দ নামাভাস স্তরে হয় না। হুম। আমি শুনেছি যে আমরা 16 মালা জপ করি, তার মধ্যে যদি একটা শব্দ নামাভাসের হরিনাম হয়, হুম। এটা তো অনেক পাপ নষ্ট হয়, অনর্থ নষ্ট হয়, এমনকি ভূত পেত পিশাচ সর্ব আরোগ্য প্রদান করতে পারে। হুম। তো জানি না ভগবানের কৃপায় ভয়ে কোনোভাবে একটা শব্দ হয়তো নামাভাস ছিল, আমার এইটা মনে হয়েছে। এবং তারপরে হরিনামের প্রতি একটা প্রবল বিশ্বাস একটা উপলব্ধি করেছি। এবং আমি তখন থেকে মানে কমপ্লিটলি ঠিক করে নিয়েছি যে আমি আশ্রমবাসী হব, এবং চেষ্টা করব সারাটা জীবন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার। তো তখন থেকে মনে এরকম একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। তার পরবর্তীতে আমার মাথায় দুটো চিন্তা ছিল, যে আমাদের বাড়িতে একটা থাকার উপযুক্ত একটা বাড়ি, মাটির বাড়ি ছিল। আর বোন ভক্তি জীবনে আসছে,
তো বোনকেও আমি অসহায়ভাবে বাবার কাছে ছেড়ে আসতে পারছি না। তো এইভাবে যখন চলছে, বাবা বিভিন্ন চেষ্টা করছে বোনের বিবাহের জন্য। তো আমি বোনকে জিজ্ঞেস করেছিলাম যে আমার বোনের নাম ছিল ব্রজেশ্বরী, প্রথম থেকে বাড়িতে দেয়া নাম, যে ব্রজেশ্বরী তুমি কি চাও, তুমি কি ভক্তি জীবনে বিবাহ করতে চাও নাকি বাবার মতে তুমি যেতে চাও? বাবা বিভিন্ন ধনী ব্যক্তিদের সঙ্গে তোমার সম্বন্ধ ঠিক করছে, যেহেতু উনি পড়াশোনায় ভালো ছিলেন এবং আচার ব্যবহার দেখতে শুনতে সব কিছুতেই একটা মানে মার্জিত স্বভাব, মানে যাকে বলা যায় সংস্কারিক একটা ভালো। তো ও এক বাক্যে প্রথমেই স্বীকার করলো যে আমি তোমার মতে যেতে চাই, আমি ভক্ত বাড়িতে যেতে চাই। উনি জব করছে, সব কিছু অনুষ্ঠান অ্যাটেন্ড করছেন। তো যখন উনি এটা বললেন, তখন পাশাপাশি ভক্তদের সাথে আমি কথা বলি, সবার সঙ্গে জানাশোনা। তারা হঠাৎ একদিন আমাকে বলছেন যে আমি দোকানে রয়েছি, সেই সময় একজন মাতাজি পাশাপাশি, তেনার ছেলে একজন আশ্রমের ব্রহ্মচারী আমাদের মায়াপুরের, ওনার নাম হচ্ছে মহাপ্রসাদ প্রভু, সংকীর্তনে 17 বছর ছিলেন, তারপরে বৃন্দাবনে সেবা করছেন। তো উনি আমাকে হঠাৎ বললেন যে তোমার বোন কোথায় আছে, তোমার বোনকে রেডি করে আমাদের বাড়িতে পাঠাও, একটা দেখাশোনা আসছে। তো বললাম মাতাজি আমি তো দোকানে আছি। বলছি যেমন করে হোক ওনারা আসবে, যে যেমন এসেছে তেমন দেখবে চলে যাবে, হঠাৎ করে এসেছে 10 মিনিটে কি আর রেডি হয়? তো আমি বোনকে ফোন করলাম যে বোন এরকম ব্যাপার। বলছে ঠিক আছে আমি রেডি হয়ে যাচ্ছি। আর বাবা বাবা দোকান থেকে মাল গস্ত করতে গেছেন, মানে কেনাকাটা করতে গেছেন দোকানের ফল। আমি দোকানে আছি, তো আমি দোকান থেকে কিছু ফল মিষ্টি কিনে আমি ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি বললাম যে আমি তো দোকান ছেড়ে যেতে পারবো না, আপনার বাড়িতে কাউকে পাঠান। তো মাতাজি পাঠালে আমি ফল মিষ্টি পাঠালাম ওনার বাড়িতে। তো বোনকে এসে ওনার বাড়িতে প্রভুরা দেখলেন প্রথম, ছেলে আর ছেলের মা। তো প্রথম দেখাতেই ওনারা রাজি হয়ে গেল। তো এই যে মানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কোনো কিছু নেই, রাজি। আর আমার বোন সেও রাজি হয়ে গেল। আর যারা দেখেছে তারা বলছে তো এ মিল তো হর পার্বতীর মিল, আচ্ছা, মানে লক্ষ্মী নারায়ণের মিল, এত সুন্দর সংযোগ, এত সুন্দর, মানে দুজনকে যেভাবে। তো আমার একটাই কথা মনে পড়ছে যে এটা ভগবানের অ্যারেঞ্জমেন্ট। তখন আমি ধীরে ধীরে একটা ভক্তের মাধ্যমে, একজন ব্যক্তির মাধ্যমে যাকে বাবা একটু মান্য করে, তার মাধ্যমে বাবাকে বললাম যে বাবাকে ছাড়া আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, এটা শুনলেই আমাকে না করে দিতে পারে। হ্যাঁ না করে দিতে পারে একটা। তো তখন বলে একটা দেখাশোনার যোগাযোগ আছে, চলো ভক্ত বাড়িতে, মেয়ে চায়। তখন বাবা হাত তুলে দিলেন যে আমি 2 হাত তুলে দিলাম, তোমরা যা করবে সব দিয়ে তোমরা বিয়ে দিয়ে সব পার করে দাও। মানে একদম মানে এরকম 2 হাত তুলে দিয়েছেন, কিছু বলার নেই যে আমি আর কিছুই করবো না, আমি যাবো না, মেয়ে আমার, মেয়ে রাজি, মেয়ে বড় হয়েছে, তোমরা বিয়ে দাও, আমি আছি, আমি আশীর্বাদ করে দেবো, এইটুকু, কন্যাদান করে দেবো। তো এরকম যখন সিচুয়েশন, তো বাবা প্রথমবারও গেলেন না, আমার জেঠু গেলেন, 2-1 ভক্ত গেলেন। আর জানার বাড়ি থেকে জেঠুর সাথে সম্পর্কটা একটু ভালো, জেঠুর সঙ্গে একটু ভালো আছে, জেঠুকে মানেন আর কি। আচ্ছা আচ্ছা, বাড়ির বড়, দোষারোপ করলেও মানেন, হ্যাঁ, সম্মানীয় ব্যক্তি, একটি গ্রামের সম্মানীয় ব্যক্তি। তো জেঠু গেলেন, প্রভু 2জন জানার বাড়িতে আয়োজন হয়েছিল, ভক্ত 2জন সিনিয়র ভক্ত গেলেন। আমি তো যেতে চাইছিলাম না, তখন বাবা আমাকে জোর করে পাঠালেন যে তুমি সব কিছু করছো, তুমি যাও। তো ভক্ত যেহেতু বাড়ি থেকে একজন না গেলে কেমন লাগবে, তো আমি গেলাম। তো যে ভক্তের বাড়িতে আয়োজন হয়েছিল, ওই ভক্তের যে প্রভু, মহাপ্রসাদ প্রভুর বাবা, উনি আমাকে বললেন দেখো আমি যা দেখেছি, এই ভক্তের বাড়িতে তুমি দাও, নিশ্চিত কোনো সমস্যা নেই। আর যদি এখন এরা বলছেন কোনো কিছু নেবেন না, পরে যদি উড়োজাহাজ জল জাহাজ যা চাইবে আমি দেবো। আচ্ছা, এতটা গ্যারান্টি উনি নিয়ে নিচ্ছে যে এদেরকে আমি যেভাবে দেখেছি, যা দেখেছি, যদি কোনো গড়বড় হয় তো আমি সামলাবো, আর তুমি আয়োজন করো, যেটা বাকি থাকবে সেটা সব দিয়ে দেবো আমি, তুমি চেষ্টা করো, আয়োজন করার চেষ্টা করো। আমাকে এরকম ভাবে আশ্বাস দিলেন। তো আমি বাবাকে এটা বললাম যে বাবা তো আপনার টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করতে হবে না, এরকম। তো এইভাবে বোনের বিবাহ হয়ে গেল। আর সবাই ভক্তি জীবনে মানে মন্দিরে আসলেন, মন্দিরে আসছি। এবার আমার তো মনে মনে এরকম একটা আছে যে এবার আমার আর বাড়িও হয়ে গেল হঠাৎ, মানে বোনের বিবাহের আগে আগেই ইন্দিরা আবাসনের কিছু টাকা ছিল, এইভাবে বাবার ইন্স্যুরেন্সের সমস্ত কিছু বাড়ি তৈরি করে নিয়েছেন। হ্যাঁ, তো সমস্ত কিছু খরচ করে বাড়ি করে নিয়েছে, বোনের বিবাহ হয়ে গেছে। আর বাকি যে টুকটাক যা বিবাহে দেনা ছিল, আমি ওটা শোধ করার চেষ্টা করছিলাম ধীরে ধীরে। আর এটা আমি কনফার্ম করার চেষ্টা করছিলাম যে কিভাবে মন্দিরে আসবে, এবার আমাকে মন্দিরে আসতে হবে। 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না।
আর ইতিমধ্যে আমি যা বাকি দেনা ছিল বোনের বিবাহের জন্য, আমি যেখানে যেখানে ঋণ করেছিলাম সবগুলো কৃষ্ণের কৃপায় মিটে গেছে। আর অনেকে চাইছিল যে দিতে হবে না, আমি বলছি না, আমি তো আপনাকে দেবো বলে নিয়েছি, দিয়ে দিই, কেননা কথা দিয়েছি মানে কথা দিয়েছে, কথাটা পূরণ করে দিই। আমি তো থাকবো না, আমি মনে মনে জানি থাকবো না, পরে কোথায় কি হ্যাঁ বলবে কি হবে, দিয়ে দিই। তো প্রথমে আমি জানালাম যে ভগ্নিপদ বোনের যে স্বামী, ওনাকে একবার আমি বললাম যে দেখুন আমার এরকম চিন্তা ভাবনা আছে, তো আমি মন্দিরে যেতে চাই। তো উনি এতটা প্রসন্ন হননি আর কি, আচ্ছা যেহেতু একা প্রসন্ন হননি, কিন্তু উনি এটা বুঝে গেছেন যে আমি এমনভাবে বলেছি যেটা আমি করবই। করো। তো উনি বাড়িতে বলেছেন, তখন ওনার বাড়ি থেকে আমাকে ডেকেছেন যে আসুন। ওনারা বললেন যে আমরা অনেক দিন ধরে ভক্তি জীবন অনুশীলন করছি বাড়িতে থেকে, আপনারাও করুন, হুম আপনিও হুম করুন, আর বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো হুম সমস্যা নেই। আর বাবার সঙ্গে অশান্তি আমার চলতেই থাকতো, একটা চরমে উঠে, মানে অশান্তিটা চরম অবস্থায় চলে গেছে। তো আমার কথা শুনছেন না, দোকানে উল্টো ডিসিশন নিচ্ছেন, আর দোকানে ক্ষয়ক্ষতি হচ্ছে, খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। তো একদিন, আর আমার সময় মতো আমি কিছু সময় পাচ্ছি না, আমি যে সময় দিয়ে যাচ্ছি এই টাইমের মধ্যে আসুন, আমার প্রোগ্রাম আছে, আমি কথা দিয়ে রেখেছি এই প্রোগ্রামে যাবো, উনি আর আসছেন না, আমাকে দোকান বন্ধ করে রাখতে হবে, মানে এরকমভাবে আমার একটা। তখন হঠাৎ একদিন কথা বদানুবাদ চলছে, কথা বলতে বলতে আমাকে এটা বলে দিচ্ছেন যে আমার দোকানে তোমাকে আর দরকার নেই, যাও আচ্ছা চলে যাও। হঠাৎ এরকম মানে আর কি বলে দিয়েছে, রাস্তায় সবার সামনে একদম দোকানে। আমার একটু খারাপ লেগেছে যে এরকমভাবে বলে দিল, মানে আমার চলে যাও, লাগবে না এত। কিন্তু আবার একটা অন্য মাইন্ডে আমার ভালো লাগলো যে যেমন করে হোক কথাটা তো বেরিয়ে গেছে মুখ থেকে, ভগবানের বলে ইচ্ছা। তো দিয়েছে, উইলে সাইন তো করে দিয়েছে, হুম আর রেগে সবাই হোক সাক্ষী আর আছে। সমস্যা কি আছে। তখন সাথে সাথে প্রভুকে ফোন করলাম যে প্রভু এরকম কিন্তু বলে দিয়েছে, হুম ওই তুমি আর সুযোগ হাতছাড়া করবে হুম কেন, নিয়ে নাও। তো পরের দিন সকালে একদম ব্যাগপত্র রেডি করে, কাগজপত্র যা ছিল, যে যে গ্রন্থগুলো নেওয়ার ছিল সব নিলাম। আর ভোরে আসার সময় এটা বললাম যে আমি একটা নতুন কোনো, সত্যি কথাটা বললে মা ছাড়বে না, হুম হুম। বললাম যে আমার নতুন কোনো জবে বা নতুন চাকরি জবের কাজে। ব্যাপারে চেষ্টা করছি, দোকানের সমস্যা আছে, বাবা একসাথে থাকতে পারছি না, আমি একটু দেখছি, ভালো থাকবেন। আর এদিকে আমার কনফার্ম যে কৃষ্ণ অবশ্যই দেখবেন, যে শাস্ত্রে যদি এত মহিমা হয়ে থাকে আর আমি যদি এতটুকু উপলব্ধি করে থাকি, তো চিন্তা নেই, ভগবান দেখবেনই, এতটুকু বিশ্বাস নিয়ে আমি আসছি। এবং আসার সময় আহ, মহাপ্রসাদপুর মা বাবা ওনাদেরকে ভোরে বললাম যে মাতাজি আমি একটু কাজের জন্য যাচ্ছি, আপনি আশীর্বাদ করবেন যাতে আমি সফল হতে পারি। তো উনি ভোরবেলা, তখন ঠান্ডার সময়, শীত পড়ছে অল্প অল্প, তখন আমি ওনাদের আশীর্বাদ নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন আমার 3 দিন, মানে ওই দিনই ফোন বন্ধ হয়ে যাচ্ছে, যেদিন এসেছি ওই দিনই ফোন বন্ধ করছি। যখন ফোন বন্ধ করে দিয়েছি তার 2-3 দিন পরে বোনেরা মায়াপুরে এসেছিলেন, হুম এবং এসে দেখে দেখে জানিয়েছেন যে মায়াপুরে এসেছে, মন্দিরে মানে জয়েন, কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ এখানে আছে। এখানে আছে, মন্দিরে জয়েন করেছে। তো তার ওটা বাবা মা এসেছিল। বাবা মা পরে মা এসেছিলেন, বাবা আসেননি, মা এসেছিলেন। এবং ওনাদের এখন কি স্থিতি কি? এখন হয়ে কৃষ্ণের গেল কি, তো অনেক বছর। হ্যাঁ, তো এখন কৃষ্ণের কৃপা ওনারা ভালো আছেন, এবং ওনারা হরিনাম জপ করছেন, এবং আচ্ছা সকলেই দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ও কোন আহ, ভক্তের গাইডে আছে। হ্যাঁ, মানে আমাদের হুগলি জেলার যিনি জেলা প্রচারক আছেন, নামাড্ড হ্যাঁ আত্মারাম আত্মারাম প্রভু। প্রভু, তো ওনার আনুগত্যে ভক্তি করছেন। রিসেন্ট গত বছর পুরী পরিক্রমায় গিয়েছিলেন, খুব হুম আনন্দ পেয়েছেন ওখানেও। তো এখনো মাঝে মাঝে আসেন এবং আমাকে আশীর্বাদ করেন যাতে আমি আমার বাবার একটা স্পেশাল বর্তমানে কথা আছে যে প্রহ্লাদের মতো যেন ভক্ত হন। আচ্ছা এখন উনি আশীর্বাদ দিচ্ছে হ্যাঁ, প্রহ্লাদের মতো ভক্ত হয়ে হ্যাঁ, যাবেন। তুমি মানে আদর্শ, উনি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ হয়ে গেছেন, বাহ খুব ভালো মানে ভক্ত, আমাকে এইভাবে উনি দেখতে চান যে শুদ্ধ ভক্ত হতে পারি যেন, হুম এবং আমাকে গাইড করেন, সাবধান করেন যাতে আমি অন্য কারো বিষয়ে বেশি এনগেজ হয়ে আমার সময় অতিবাহিত না নষ্ট হয়, না করেন। কেউ যেন আমার ভক্তি জীবনে ব্যাঘাত না ঘটান, আমাকে ফোন করে সাবধান করেন, গাইড করেন, এবং আশীর্বাদ তো সবসময় করেন, মাঝে মধ্যে ফোন করেন। মাঝে মধ্যে ফোন করেন, এবং ওনারা আসেনও। কিছু ভক্তিমূলক বস্তু দরকার হলে আমাকে কয়েকদিন আগে বলেছেন যে কিছু মালা পাঠাও, তুলসীর মালা, জপের মালা, এই ধরনের। ওনারা প্রচার করছেন। হ্যাঁ, ওনারা প্রচার করছেন বাহ ওনাদের কার্যক্ষেত্রে। তো খুব ভালো খুব সুন্দর। আমাদের শ্রীনিধি শ্রীবাস প্রভুর
জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে ওনাদের পরিবারটা অ্যাটলিস্ট লাস্টে ভক্তি জীবনে এসছেন। ওনার বোনকে ভক্ত ঘরে বিদায় দিয়েছেন। তারপর ওনার বাবা মা এখন দীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। ইনি আশ্রমে আছেন, উনি ক্যাম্পাস পিচিংয়ে সেবা করছেন। তারপর দেখতে পাচ্ছি আমাদের ভক্তি জীবনে আসার পিছনে অনেক ধরনের সমস্যা থাকে, তারপরেও ভক্তরা কখনো কখনো সময় নেন, কখনো হুট করে চলে আসেন অন্তিমে ভগবানের সেবা করার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ এত সময় ধরে আমাদের এই কি করে ভক্ত জীবনে আসলাম তার আলোচনা প্রভুর সাথে হলো। প্রভুকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আসলে প্রভুপাদ কি জয় জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরি।